ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? হাজী কামাল শেখ। কোন বাড়ি আপনাদের? আমাদের বাড়ি হলো শেখ বাড়ি, তন্তর। এই যে কারণিশার। আলু খেতে কত বছর ধরে করেন? আলু খেতে অনেক বছর ধরে, প্রায় 10-12 বছর। দেশের বাইরে যান নাই? হ্যাঁ গেছি। কবে গেছিলেন? গেছিলাম 2 বছর আগে, 30 বছর থেকেছি। 30 বছর থেকে গেছেন? কোন দেশে? সৌদি আরব। তাহলে আপনাকে আমি চিনি না, হয়তো আরো এত বছর দেশের বাইরে থাকলে চিনতাম আপনাকে আমি। হ্যাঁ হ্যাঁ। পরে আইসা মনে করলেন আমি সবসময় আলু খেতে করি, বিদেশ থাকতে আলু খেতে করছি। কৃষিকাজের জন্য আমার অন্যরকম একটা আর কি ভালো লাগে আমার। এবার আটকানি জমিনের আলু খেতে করছি। আচ্ছা, এই যে কানি শব্দটা তো সবাই বোঝে না, যদি একটু বুঝায় বলেন। শতাংশ? কানি হলো শতাংশ, 60% 1 ঘন্টা। 20 ঘন্টায় হলো 1 কানি। তাহলে এক কানি দিতেছে 7-20 হচ্ছে 140। হ্যাঁ 140 শতাংশে এক কানি। হ্যাঁ। তো আপনি এরকম 8 কানি জমি বলছেন? 8 কানি বলছি। তাহলে তো আপনি তো এই গ্রামের সবচেয়ে বড় জমিদার। আলুর দিক দিয়ে আর কি। আলুর দিক দা আর কি মনে করেন আল্লাহর রহমতে এমনি ভালো আছি। ঢাকা শহরের ভিতরে ব্যবসা বাণিজ্য আছে। তারপরে মনে করেন আবার বাড়ি আছে ঢাকা। কোন জায়গায়? আটতলা হাসনাবাদ। না, আপনাদের বাড়ি তো আবার ওদিকে কম হয়। আপনাদের বাড়ি কেরানীগঞ্জ, হাসনাবাদ, এই সাইডে বেশি বিক্রি করলো, জুরাইন, পোস্তগোলা। হ্যাঁ এদিক দিয়ে নিচে গ্যান্ডারিও বাড়ি আছে। কেন আপনার বাড়ি আছে? হ্যাঁ। আলু খেতে শেষ হলে আবার চলে যাবো আর সে 1 সপ্তাহ লিগা এটি সব উঠাইয়া আবার ঢাকা চলে যাবো। আর ব্যবসা ঢাকা গ্যারেজ আছে। গ্যাস কোন জায়গায়? জাপান মোটর। কোন জায়গায়? হাসনাবাদ। হাসনাবাদে? বাড়ির সাথে। আচ্ছা, তাহলে আনুমানিক আলু কত মন পাবেন এবার? এই জমিন হিসাবে তো 4000 মনে হয়। 4000 মন। সব কি বাড়িতে উঠাবেন না কোনো স্টোরে রাখবেন? কোলেস্ট্রল রকম কিছু বাড়িতে উঠামু। বেসনাসের মধ্যে? হ্যাঁ বিছন আছে। আলহামদুলিল্লাহ, 4000 মন আলু তো অনেক। হ্যাঁ। তো আপনি চাইলে তো বাজার নিয়ন্ত্রণ করতে পারেন না। আমি চাইলে নিয়ন্ত্রণ হয় আল্লাহর রহমতে। এই জায়গার ভিতরে মনে করেন যে খাওয়া খাদ্য বাংলাদেশের লোক, আলুর ভিতরে সমস্ত সবকিছু হয়। আলু দা ক্রিম হয়, আলু চিপস হয়, আলুর ভিতরে সব বাইরে পাঠায়। এই আলুর ভিতরে মনে করেন অনেক কিছু হয়। আর আলু তো মনে করেন অনেকই দাম। বিছন আলু তো দাম বলছি, 1 কোন আলু 4000 টাকা বলছি। হ্যাঁ, ওই যে বাক্স আলুগুলো বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাকি তাই তো বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাক্স আলুগুলা। তারপরে আবার মনে করেন এইদিকে এই যে 800 টাকা করে এক একজনের কামলা, 3 বেলা খাওয়ান, তাই এক একটা লোকের 1000 টাকা করে পড়ে। কিন্তু খাবার নিয়ে তো কমপ্লেন আছে। আপনি আমার বড় ভাই, আমরা একই আবহাওয়ায় বড় হয়েছি আর কি। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে এই যে খাবার দাবার নিয়ে কিন্তু অনেকে বলে খালি আলু ভর্তা ডাল খাওয়ান। না, আলু ভর্তা ডাল সকালবেলা আলু ভর্তা ডাল খায়, দুপুরবেলা মনে করেন মাছ খায়। এই যে 3 দিন 4 দিন ধরে কইলো, একদিন ইলিশ মাছ দিছি, একদিন পাঙ্কাশ মাছ দিছি, একদিন মুরগি দিছি, আবার আজকে বার মুরগি। দেখেন আপনি হয়তো করেন, কিন্তু অনেকে এটা করে যে 3 বেলায় আলু। না, 3 বেলা আলু খাইয়া একটা মানুষ পূজা টানতে পারে না? পূজা টানতে পারে না। এর জন্য তো ওই মানুষটার দিকে তো খেয়াল রাখতেই হবে। এই দেখেন আপনার সাথে কথা বলতে বলতে আমি পূজা বলতেছি। পূজা হচ্ছে বোঝা। তো এই বিক্রমপুরে এই এলাকার লোকজন পূজারে বলে বোঝারে বলে পূজা। ঠিক না? এখন আপনারা বলেন ধনী লোক আর ধনী হয় কেন বলেন তো? ধনী লোক ধনী হবে না। যেমন মনে করেন আমি 4000 মন আলু পেয়েছি, মানে আমি আলু দুগা যদি স্টক করে দিই, এই মনে করেন স্টক করার পরে এই আলুগুলা যদি মনে করেন আর 3 মাস পরে আমি বিক্রি করি, তাহলে আমার মনে করেন এই আলুতেই মনে করেন আবার ওখানে যা পাইতাছি তার থেকে আবার ডবল পাবো আমি কোলেস্টরে। না, কিন্তু আমার অন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনাকে একে বড় ভাই হিসেবে বলি, ভাই হিসেবে বলি আর কি। বলেন। সেটা হচ্ছে ধনী লোক ধনী কেন? আমি দূরে থেকে দেখতেছিলাম আপনাকে এই ছাতা মনে বসে আছেন, তাহলে আপনি ছাতাটা পারলেন না কেন? এত টাকা আছে আপনার। না, ছাতাটা তো এই জায়গার ভিতরে ওই যে এই যে আমি ঢাকা থেকে নিয়ে আসি নাই। নিয়ে আসেন না, ব্যবহার করে বা এই জন্য বলছে ধনী লোক ধনী হয়। কারণ এই ছাতাটা যদি অন্য কেউ ব্যবহার করতো, সে চিন্তা করতো যেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে না এটা এখনো ব্যবহার করার মতো। না, সমস্যা নাই। যদি একটু ছিঁড়া ফাড়া আছে, এই জন্য ধনী লোক ধনী হয়। না, সমস্যা নাই। আর আপনি তো অনেক পরিশ্রম করছেন। 30 বছর দেশের বাইরে থাকে, কিন্তু 4টি গানি কথা না। হ্যাঁ, 30 বছর থেকেছি দেশ ঠিক মতো চিনি না আমি। আমার 3 যুগ গেছে সৌদি আরবে। তাহলে আপনার জমি ভালো ছিল এই এলাকায়। হ্যাঁ, আপনি ভালো চিনেন। আমি মনে করেন দেশের বাড়িতে আমার ঠিক মতন চিনি না, এই এলাকার লোক আমার ঠিক মতো। আমি তো এদিকে মনে করেন যে আমার বন্ধু বান্ধব, আমার ভাই ব্রাদার 10টা গ্রামে আছে মিনিমাম, বুঝছেন? কিন্তু আমি সব এলাকায় এখনো যাই নাই। কারণ শেয়ারে এই পাশে একটু কম, আজকে এই জায়গায় থাকবো। এরপর আস্তে আস্তে আমি বিক্রমপুরে এই যতগুলা গ্রাম আমাকে চিনে, যে মানুষগুলার আমি চিনি, সবারই তুলে ধরবো, বুঝছেন? ওরা তো দেশে নাই। আমার সাথে যারা পড়াশোনা করতো, একসাথে খেলাধুলা করতাম, হ্যাঁ না, এরা চলে গেছে বেশিরভাগই দেশের বাইরে, বিভিন্ন কান্ট্রিতে চলে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে। ইভেন এই যে পুরারবাগে একটা ছেলে আছে জলিল যদি ভিডিও দেখে থাকে তাহলে বুঝবে। জলিল ফ্রান্সে থাকে আজকে 23 বছর, বুঝছেন? 2002 সালে গেছে। তো করোনার মধ্যে আমার বললো যে দোস্ত বউ বাচ্চা নিয়ে আসাবো। তো আমি তখন চাকরি করতাম, তো তখন আমি বললাম যে থাক, আমি এখানে ভালো আছি। তো ওরা তো সবাই দেশের বাইরে। আমার কিন্তু বন্ধু বান্ধব যাদের সাথে খেলাধুলা করছি, পড়াশোনা করছি, হাতে গোনা 2-4 জন দেশে আছে, বাকি সব দেশের বাইরে। বাকি সব চলে গেছে। এটা সবারই একটু মনে করলেন দেশের ভিতরে কি
আপনি মনে করেন একটু পয়সা হলে যে কোনো ছেলে বলবো যে না, আমি ছেলেটার বাইরে পাঠাই দিই। এটা আজকের ঘটনা, এটা অনেক বছরের ঘটনা। মানুষ তো অন্য জায়গার মানুষ এখন বিদেশ যায়। হ্যাঁ। আর বিক্রমপুরের লোকজন, আমার ছোট বয়সের কথা বলি, আমি তো 30 বছর আগের কথা বলতেছি। আমরা 1992 সালে এই গ্রামে আসছি। তো 1992 এখন হচ্ছে 2024, তাহলে কত হলো? প্রায় 30-32। ওই সময় এসে দেখছি প্রচুর লোক দেশের বাইরে যায়, জাপান, বুঝছেন না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওই সময় যেত। তাহলে এখন সারা দেশের মানুষই বিদেশ যায়, কিন্তু অরিজিনালি বিদেশে যাওয়া শুরু করছেন আপনারা। না ঠিক আছে, আমরা তো ছোটকালে যে সময় মনে করলেন আপনার কত 12, 13, 14 বছরের সময় বিদেশ চলে গেছি। তা 30 বছর থাকার পরে আর ঘরে পড়তে হিসাব করেন। সেটা বলতেছি, মানে বিদেশে অনেক লোকই যায় এখন, হ্যাঁ, এটাই। কিন্তু বিক্রমপুরের লোকজনই সবার আগে বিদেশ